ডায়াবেটিস এই শব্দটি বাংলাদেশের প্রতিটি ঘরেই বহুল প্রচলিত একটি শব্দ। পুরো বিশ্বে ৫৩ কোটিরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত এবং শুধুমাত্র বাংলাদেশেই ১.৫ কোটিরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত রয়েছেন। অথচ বাছাইকৃত কিছু খাদ্য এবং জীবনযাত্রার মানে কিছুটা পরিবর্তন আনলেই এই রোগ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ সম্ভব। প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের খাদ্য ও পুষ্টি বিষয়ক বিশেষ অনুষ্ঠান পুষ্টি কথায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আমি বুশরা। আজ আমাদের বিষয় ডায়াবেটিস রোগের খাদ্য ও পুষ্টি। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ মিনহাজুল আলম, সহকারী অধ্যাপক, সাউদার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, চট্টগ্রাম। আপনাকে আমরা আমাদের মাঝে পেয়ে আজ খুবই আনন্দিত। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ডায়াবেটিস রোগটি আসলে কি? এর কারণ সম্পর্কে আমাদের দর্শকদেরকে কিছু বলুন। ডায়াবেটিস আসলে বাংলাদেশে খুব বহুল প্রচলিত এবং বহুল চর্চিত একটি শব্দ, আপনি একটু আগে বলেছেন। তো এই রোগটি বাংলাদেশে বর্তমানে একটি মহামারী আকার আসলে আমরা বলতে পারি আবির্ভূত হয়েছে। পৃথিবীর ৫৩ কোটি লোক এই রোগে আক্রান্ত, আপনি বলেছেন। বাংলাদেশে প্রায় ১.৫ কোটি মানুষ এটাতে আক্রান্ত হয়ে আছে। এখন এই রোগটি আসলে একটা জটিল একটা রোগ। আসলে আমরা ডায়াবেটিসকে রোগ বলি, ডায়াবেটিস আসলে এটা একটা আপনি বলতে পারেন যে অনেকগুলো সিস্টেমকে ক্র্যাশকারী একটা রোগ এটা মূলত। যখন একটা মানুষের শরীরে তার রক্তের যে আপনার যে সুগারের যে মাত্রা, গ্লুকোজের যে মাত্রা, তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সে এটাকে কোনোভাবে যখন নিয়ন্ত্রণ করতে পারে না, তখন যে অবস্থার সৃষ্টি হয় তাকে আসলে আমরা ডায়াবেটিস বলি। ডায়াবেটিস সাধারণত ৩ ধরনের হয়ে থাকে। একটা হয়ে থাকে আমরা টাইপ 1 ডায়াবেটিস বলি, যারা দেখা যায় যারা জেনেটিক্যালি বাচ্চারা টাইপ 1 তাদের ইনসুলিনের যে আমরা যে শরীরে যে প্যানক্রিয়াসের যে বিটা সেল আছে, এই সেলটা সে আগে থেকেই নন ফাংশনিং থাকে, তাদের যে সমস্যা তৈরি হয় টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে, এটা শিশু বয়স থেকে দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায়। আমরা দ্বিতীয় কথা বলি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি আলোচনা করে থাকি। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস সাধারণত হয় যে যাদের বয়স আপনার একটু প্রাপ্তবয়স্কের দিকে যায়, তাদের ক্ষেত্রে যখন ডায়াবেটিস দেখা দেয় তাদেরকে আমরা বলি ডায়াবেটিস মেলাইটাস। আর এর বাইরে আরেকটা ডায়াবেটিস আছে যাকে বলে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বা গর্ভাবস্থার ডায়াবেটিস। এটা একটা সাময়িক অবস্থা। অনেকের ক্ষেত্রে গর্ভাবস্থা যখন শুরু হয় এটা দেখা দেয়। এটা গর্ভাবস্থা শুরুর সময় হতে পারে, মাঝামাঝি সময় হতে পারে, আবার শেষের দিকেও আসতে পারে। আবার দেখা যায় যখন বেবি ডেলিভারি হয়ে যায় তারপরে এটা অটোমেটিক ভালো হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যদি নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা না থাকে এটা লং টাইমকে কন্টিনিউ করতে পারে পরবর্তীতে। স্যার, ডায়াবেটিক রোগীদের জন্য কিরকম জীবনযাত্রার মান মেনে চলা উচিত? ডায়াবেটিস যে রোগীগুলো আমরা আসলে পাই, সেই রোগীগুলোকে আমরা সবচেয়ে প্রবলেমটা ফেস করি, তারা আসলে তাদের লাইফস্টাইলে একটা কিছু ব্যাপক আসলে পরিবর্তন করতে চান না। একটা মানুষ ডায়াবেটিক আক্রান্ত কখন হয়? ডায়াবেটিক আক্রান্ত হওয়ার মূল কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স বলে একটা শব্দ আছে। ইনসুলিন রেজিস্ট্যান্স আমি একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু যদি সহজে বলি, সেটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স এমন একটা বিষয়, যখন আপনার শরীরে আপনি কোনো একটা শর্করা জাতীয় খাবার খাচ্ছেন বা প্রোটিন খাচ্ছেন, আপনি ফ্যাট খাচ্ছেন, এই খাবারটা পরবর্তী দেখা যায় কি আপনার শরীরে গ্লুকোজ শর্করা আকারে আসলে কনভার্ট হয়ে যাচ্ছে। এই শর্করাটা যখন আপনার শরীরের বিভিন্ন অংশে ঢুকতে যায়, মাসেল, লিভার, তারপর অন্যান্য অর্গান যেখানে আছে ঢুকতে যায়, তখন দেখা যায় কি এই শর্করা শরীরের ভিতরে ঢুকে ফাংশন করতে আপনার হেল্প করে ইনসুলিন। ওই ইনসুলিনের এগেইনস্টে আপনার শরীর কাজ করতে চাচ্ছে না। তখন দেখা যায় কি এই বাড়তি যে শর্করাটা যেটা ব্লাডে থাকে ওটা আপনার শরীরে ডায়াবেটিস হিসেবে আবির্ভূত হয়। এখন যখন আপনি এই জিনিসটাকে যখন ইনসুলিন রেজিস্ট্যান্স শব্দটা আপনার শরীরে যখন সাথে ট্যাগ হয়ে যাবে, যখন একজন মানুষ ইনসুলিন রেজিস্ট্যান্স আক্রান্ত হয়ে যাবে, তখন এই মানুষটা ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তার শরীরে রক্তের সুগার বাড়তে থাকে এবং যদি কোনো কারণে সেই রক্তের সুগারটাকে সে নিয়ন্ত্রণ করতে না পারে, এটা এমন হতে পারে খাদ্য ব্যবস্থার মাধ্যমে হতে পারে, এটা তার জীবন ব্যবস্থার মাধ্যমে হতে পারে, এটাও এমনও হতে পারে যে তার পাশাপাশি হয়তো ওষুধের প্রয়োজন হতে পারে, তার মাধ্যমে সে নিতে পারে। এই ৩টে পদ্ধতির মাধ্যমে সে যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারে, তখন তাকে আমরা আসলে ডায়াবেটিক রোগী হিসেবে আক্রান্ত করব, মানে তাকে ডায়াবেটিস রোগী হিসেবে তাকে তখন আমরা চিহ্নিত করব এবং এই রোগীটা তখন আসলে চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন হয়ে পড়ে। একজন ডায়াবেটিক রোগীর পুষ্টিজ্ঞান থাকা কেন খুবই জরুরি? একজন ডায়াবেটিস রোগী একটু আগে বললাম ইনসুলিন রেজিস্ট্যান্স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো দেখা যায় কি যখন একটা রোগী তার শরীরে যখন ডায়াবেটিস যখন তৈরি হওয়ার ফলে এই মানুষটাকে আসলে তার জীবন ব্যবস্থা আসলে পাল্টিয়ে যায়। আমরা ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র ওই রোগীটা সাফার করে না, তার সাথে তার পুরো পরিবারটা আসলে সাফার করে। রোগীরা প্রায় সময় প্রশ্ন করে যে আসলে আমি কি খাবো? কিভাবে চলাফেরা করবো? আমি কি আগের মতো খেতে পারবো কি পারবো না? আমার খাওয়া-দাওয়া ঠিক থাকবে কি থাকবে না? এই প্রশ্নগুলো তার মধ্যে চলে আসে।
এই বিষয়গুলো তার জন্য আসলে খুব জরুরি হয়ে যায়। কেন? কারণ আমরা অনেক সময় বুঝতে পারি না আসলে রোগীরা অনেক সময় বুঝেন বা বুঝিয়ে বলতে পারি না। রোগীরা হয়তো অনেক সময় বুঝতে চান না যে তার খাবারে কোন জিনিসটা উনি কম করবেন, কোনটা বেশি করবেন। হুম, হুম। ফলে খাবার যখন ইমব্যালেন্স হয়ে যায় তখন রোগীর শারীরিক অনেকগুলো জটিলতা তৈরি হতে পারে। এই কারণে একটা ডায়াবেটিস রোগীর আসলে পুষ্টিজ্ঞান থাকাটা খুব প্রয়োজন এবং কিভাবে পুষ্টি নেবে সেটা তো জানাটা খুব দরকার। স্যার, অনেকেই মনে করেন যে মিষ্টি খাবার খেলেই ডায়াবেটিস হয়ে থাকে। আবার অনেকেই ভাবেন যে মিষ্টির বিপরীতে যদি করলা বা তিতা করলা জাতীয় খাদ্য খেয়ে থাকেন তাহলে ডায়াবেটিস হবে না। এই ধারণাটি কতটুকু সত্য? খাবারের কারণে বা মিষ্টির কারণে বা অতিরিক্ত শর্করা নেওয়ার কারণে ডায়াবেটিস হয় এটা আসলে একটা ভ্রান্ত ধারণা। আপনি মিষ্টি খেলে যে ডায়াবেটিস হয় এমনটা না। আমি প্রথমে বলেছি ইনসুলিন রেজিস্ট্যান্স একটা শব্দ বলেছি। ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স যার শরীরে ডেভেলপ করবে উনি মিষ্টি খান বা না খান, তার শরীরে উনি যে খাবারটা নিচ্ছেন না কেন সেই খাবারটা প্রপারলি মেটাবলাইজ হচ্ছে না। তার আপনার হলো দেখা যায় একটা স্থূল মানুষ, অনেক মোটা শরীর, অনেক বডিতে অনেক ওজন অনেক বেশি। এই মানুষটা যদি তাকে যদি খাবারটা যদি দেওয়া হয়, এখন সে তার প্রয়োজনীয় অতিরিক্ত খাবার যখন সে খেয়ে ফেলবে, তখন দেখা যাবে তার শরীরে সে মিষ্টি খাক বা এটা সে সাদা ভাত খাক অথবা অন্য একটা ফর্মে খাক না কেন, তার হুম, হুম। শরীরে কিন্তু ডায়াবেটিসটা বেড়ে যাবে। কিন্তু আবার যদি দেখা যায় একটা শুকনা মানুষ, তার কোনো শরীরে কোনো ডায়াবেটিসের লক্ষণ নাই, সে প্রতিদিন ১ টা করে মিষ্টি খায়, ২ টা করে মিষ্টি খায়, তার যে ডায়াবেটিস হবে আসলে কোনো গ্যারান্টি নেই। নাও হতে পারে। কারণ যদি তার মেটাবলিটি ঠিক থাকে, সে যদি প্রতিদিন যেটুকু শর্করা খাচ্ছে, যেটুকু মিষ্টি খাচ্ছে, এটাকে সে ক্যালোরি বার্ন আউট করছে, সে প্রতিদিন বিভিন্ন কাজ করছে, অ্যাক্টিভিটি করছে, তাহলে দেখা যাবে এটুকু মিষ্টি খেলে তার আসলে খুব সমস্যা নাও হতে পারে। আর আপনার প্রশ্নের যে দ্বিতীয় অংশে বলেছেন, তিত করলার কথা বলেছেন বা করলা খেলে যে ডায়াবেটিস কমে কি কমে না, এইটার বিষয়ে আসলে কিছুটা কন্ট্রোভার্সি আছে। কিরকম সেটা বলি। করলাতে একটা থাকে, একটা কেমিক্যাল থাকে। ওই কেমিক্যালটা আপনার শরীরে আপনার ইনসুলিনকে ঢোকাতে হেল্প করে। হুম, হুম, হুম। রিসেপ্টরকে সে হেল্প করে, ইনসুলিনকে বাইন্ড করে, ইনসুলিন সেনসিটাইজেশন বাড়িয়ে দেয়। ফলে অনেক সময় দেখা যায় যে রোগী কিছুটা বেনিফিট পেতে পারে। এটা এইভাবে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে। বাট সরাসরি করলা খেয়ে ডায়াবেটিস চিকিৎসা করা যাবে এটা বলা খুব ডিফিকাল্ট। এটা আসলে ওইটাও আমাদেরই বটে। স্যার, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি ডায়াবেটিক রোগীর খাদ্য তালিকাটি কেমন হওয়া উচিত? কি কি খাবার গ্রহণ করা প্রয়োজন এবং কি কি এড়িয়ে চলা উচিত? আমরা সাধারণত বলি আমরা যদি খাবারটাকে ১০০ ভাগ দিয়ে ভাগ করি, তাহলে তার খাদ্য তালিকায় থাকবে মূলত শর্করা। শর্করা কতটুকু থাকবে? এটা সাধারণত ৪০ থেকে ৬০ একটা রেঞ্জ বলা হয় অনেক ক্ষেত্রে। কেউ বলে থাকে এটার সাথে প্রোটিনটা ৩০%, ৩০% ফ্যাট। তার মানে ৪০-৩০-৩০ মানে ১০০%। আমি একটু রোগীদের জন্য একটু সহজ করে দেই। আমি যেটা বলি রোগীদেরকে, দেখেন আপনি প্রতিদিন যে খাবারটা খেতেন, সেই খাবারে আপনি যেটুকু ভাত খেতেন একটা প্লেটটা ঠিক থাকবে। কিন্তু খাবারের মধ্যে রেশিওটা চেঞ্জ করে দিবেন। আগে যেটুকু ভাত খেতেন, এখন ওটুকু তরকারি বা ভেজিটেবল নেবেন। আর যেটুকু তরকারি নিতেন ওটাকে ভাতে কনভার্ট করে ফেলবেন। জাস্ট দ্যাটস এনাফ, সিম্পল। আর বাকি যেটুকু মাছ বা মাংস প্রোটিন খেতে চান, দ্যাট ইজ একদম সিম্পল। এইভাবে উনি ফলো করবেন। এটাতে বেনিফিট যেটা হয় রোগীর, সেটা হলো রোগী সবজি যা আছে, সবজিতে আসলে আমরা বলি আপনার গ্লাইসেমিক ইনডেক্স একটা শব্দ আমরা ব্যবহার করি। মানে শর্করার যে ইনডেক্সটা, মানে কোন খাবার খেলে আপনার শরীরে সুগারটা তাৎক্ষণিকভাবে বেড়ে যেতে পারে, এটাকে বলে গ্লাইসেমিক ইনডেক্স। যে খাবারগুলো সরল শর্করা, সহজ শর্করা, সরল বলি আমরা, এগুলো কার্বোহাইড্রেট বলি, সিম্পল কার্বোহাইড্রেট, যেমন ভাত, যেমন মিষ্টি, যেমন খেজুর, যেমন আপনার যে মধু, এগুলো সরল শর্করা। এগুলো যখনই কেউ খাবে তার শরীরের সাথে সাথে কিন্তু সুগারটা হঠাৎ করে বেড়ে যাবে। এজন্য সে করবে কি, সে জটিল শর্করা বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট নেওয়ার চেষ্টা করবে। হুম, হুম। যেমন যেমন আপনার লাল আটার রুটি, যেমন আছে আপনার যে ঢেঁকি বা ভানা, ঢেঁকিতে যে ধানটা ভানা হয়, হুম, ঢেঁকি ছাড়া চাল, যেমন আছে এর পাশাপাশি আছে আপনার যে সবজি, যে সবজিগুলোতে সবুজ যে সবজিগুলো আছে প্রত্যেকটা সবজির আপনার গ্লাইসেমিক ইনডেক্স অনেক কম। হুম, হুম, যখন কালেকটিভলি যখন অনেকগুলো সবজি একসাথে খাবেন, দেখা গেল কি আপনার পেটটা ভরলো কিন্তু আপনার শরীরে আসলে সুগারটা এভাবে ঢুকলো না, নাম্বার হুম, ওয়ান। হুম, নাম্বার টু হলো এই সুগারকে প্রসেস করতে বডির সময় লাগে। হুম, এটা সহজে খুব ইজিলি কিন্তু বডিতে ব্লাডে ঢুকে কিন্তু সুগার হুম, বাড়াতে পারে না। ফলে রোগীর জন্য সুগারটা হাই হওয়ার চান্সটা, রিস্কটা কমে যায়। আর পাশাপাশি তার অবশ্যই প্রোটিন নিতে হবে। হুম, সে প্রোটিনের উৎস হিসেবে বেছে নেবে কোনগুলোকে। আমরা বলি সাধারণত আমরা আপনার কাছে আমরা ডিম আছে, আমাদের কাছে আমরা মাছের কথা বলি, আমরা আপনার মাংসের কথা বলি। আমাদের দেশে বিশেষ করে আমি চিটাগোনিয়ান মানুষদের জন্য একটা অ্যাডভাইস করব। দেখেন আমরা প্রায় সময় বলি যে আমাদের দেশের আমাদের মায়েরা আছেন আরকি, তারা ঘরে বলেন যে, "ঠিক আছে আমি মাংসটা খেলাম না, ঝোলটা খেলাম।" হুম, হুম, দেখেন ঝোলেই কিন্তু সবচেয়ে বেশি সমস্যাটা করে। আমরা প্রায় সময় মনে করি না, ঠিক আছে আমি একটু মাংস কম খাই, একটু ঝোল দিয়ে ভাতটা খেয়ে ফেলি। এটা কিন্তু সমস্যা করে। এটা কিন্তু আমরা আসলে কখনোই কনসিডার করি না। এই ঝোলটাই ঝামেলা করে। ঝোলে কিন্তু গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি হাই। হুম, এখানে আপনার প্রোটিনের সাথে ফ্যাটও যুক্ত হচ্ছে, কার্বোহাইড্রেট তো আছেই।
হুম, ফলে দেখা যায় কি একজন মানুষ যদি 2 পিস যদি শুকনা মাংস খান, সেই তুলনায় যদি বাদ দিয়ে যদি 3 চামচ ঝোল খান, এটা ওনার জন্য বড় অনেক বেশি আসলে ক্ষতিকর বিষয় হয়ে যায়। হুম, হুম। তাই আমরা বলব প্রোটিনের সোর্স হিসেবে যেটা প্লেন প্রোটিন নেবেন। আর লাস্ট থাকলো ফ্যাট। ফ্যাটের ক্ষেত্রে আমরা বলি যে সাধারণত আপনারা মনোস্যাচুরেটেড ফ্যাট অথবা পলিআনস্যাচুরেটেড ফ্যাট এগুলো প্রেফার করবেন। যেমন যেমন আছে বাদামের যে ফ্যাটটা আছে এটা নিতে পারেন। মাছের তেলের যে ফ্যাটটা আছে ওমেগা 3 এটা নিতে পারেন। আপনি ডিমের যে কুসুমের যে ফ্যাটটা আছে এগুলো আপনি নিতে পারেন ফ্যাট হিসেবে। এই হলো খাদ্য তালিকায় আপনি রাখতে পারেন। স্যার, টক ফল খেলে কি এই রোগে কোনো সুবিধা পাওয়া যায়? অবশ্যই টক ফল করলে যে সুবিধাটা পাই ভিটামিন সি এর একটা গুণাগুণ আছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি হেল্প করে, ভিটামিন সি পাবে। প্লাস হলো যেই ফলগুলো মৌসুমি ফল যে ফলগুলো আছে যে ফলগুলো আসলে পেকে গেলে মিষ্টি হয়ে যায়, ফলে তার গ্লাইসেমিক ইনডেক্স অনেক হাই হয়ে যায়। বাট এই কি ফল যদি আপনি যদি কাঁচা অবস্থায় খাওয়া হয় গ্লাইসেমিক ইনডেক্স অতটা থাকে না, ফলে উনি ফল খাওয়ার বেনিফিটও পাচ্ছেন, ফলটা খাওয়া হচ্ছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে কি ওনার সুগার খুব বেশি বাড়ছে না, উনি এটাই জন্য টক ফল প্রেফার করতে পারেন। স্যার, বর্তমানে বিভিন্ন মিষ্টির দোকানে ডায়াবেটিক মিষ্টি নামে কিছু মিষ্টি পাওয়া যাচ্ছে। এগুলো কি আসলেই চিনিমুক্ত এবং স্বাস্থ্যের জন্য ভালো? যদি এটা বিএসটিআই স্বীকৃতি যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে আমি অনুরোধ জানাবো আমার দর্শকদেরকে যে আপনারা এসব মিষ্টি কেনার সময় সাবধান থাকবেন এবং অবশ্যই দেখে নেবেন, জিজ্ঞেস করে নেবেন যাতে এরা গ্লাইসেমিক ইনডেক্স দিয়েছে কিনা। যদি লো গ্লাইসেমিক ইনডেক্স হয়ে থাকে তাহলে আপনারা ওনাদেরকে অ্যাডভাইস করবো আপনারা কিনতে পারবেন। যদি লো গ্লাইসেমিক ইনডেক্স না থাকে সেক্ষেত্রে অবশ্যই উচিত হবে এটা বিষয়টা বিবেচনায় রাখার। অনেক সময় দেখা যায় ডায়াবেটিসের সাথে সাথে অনেক রোগীর উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা বা হার্টের অসুখ থেকে থাকে। তাদের ক্ষেত্রে খাদ্য তালিকাটি কেমন হওয়া উচিত? আমরা আসলে বলি যে ডায়াবেটিস হলো মাদার অফ অল ডিজিজ, সব রোগের জননী বলা জি হয়। স্যার। ডায়াবেটিস একসাথে সে আপনার শরীরের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত অনেকগুলো জায়গায় সে এফেক্ট করে। ডায়াবেটিসের রিস্কের কারণে দেখেন আপনি একজন মানুষ স্ট্রোকের ঝুঁকিতে পড়ে, একজন মানুষ তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি তার মানে হলো তার চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার ঝুঁকিতে পড়ে, সেই মানুষটা তার হার্টের হৃদরোগের ঝুঁকিতে পড়ে, তার ফ্যাটি লিভারে চর্বি জমার ঝুঁকিতে পড়ে, পাশাপাশি যেটা সর্বশেষ ঝুঁকিতে পড়ে সেটা কিডনি ড্যামেজের ঝুঁকিতে পড়ে। হুম, হুম, যখনই কোনো একটা রোগী সে ডায়াবেটিক পেশেন্ট তখন কোনো একটা রোগে আলাদা করে আক্রান্ত হবে, সে যদি ডায়াবেটিক পেশেন্টের সাথে সে যদি হার্টের রোগী হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই হার্টের ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে এবং একজন ডায়াবেটিস ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগ করবে যাতে তার খাদ্য তালিকায় সে কী জিনিসটা বাদ দিবেন বা কোন জিনিসটা রাখবেন এটা উনি যাতে ঠিকমতো ডিসিশন নিতে পারেন। হুম। দ্বিতীয়ত বিষয় হলো তার নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রেশারটা রাখতে হবে, রক্তচাপ। প্রেশারের রোগী থাকলে তার যেগুলো নিয়মিত কোলেস্টেরল ওষুধ যদি নিতে হয় ওগুলো উনি নিবেন। পাশাপাশি নিশ্চিত করবেন যে এই ওষুধগুলো একজন কিডনি স্পেশালিস্ট উনাকে যাতে মনিটরে রাখেন অন্তত 6 মাসে বছরে একবার, যাতে এই রোগীটার কিডনির কোনো ক্ষতি হচ্ছে না কিনা বা হচ্ছে কিনা এটা যেন প্রপারলি মনিটর হতে থাকে। তাহলে হবে কি যে ওনার যে খাদ্য তালিকায় এই খাদ্য তালিকায় ওনার জন্য কিডনির জন্য ক্ষতিকর যে খাবার এগুলো বাদ দিতে পারবেন সহজে, ওনার হার্টের জন্য ক্ষতিকর খাবার বাদ দিতে পারবেন, উনি লিভারের জন্য ক্ষতিকর খাবারগুলো বাদ দিতে পারবেন। বর্তমানে ডায়াবেটিস ছড়িয়ে পড়েছে দাবানলের মতো। কোনো বিশেষ খাদ্য কি এর জন্য দায়ী? আমরা ডায়াবেটিস ছড়ানোর পিছনে একটা কথা বলি সেটা হলো যে শব্দ ইউজ করি টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার। হুম, মানে একজন মানুষ প্রতিদিন কতটুকু পরিশ্রম করছেন। একজন মানুষ ধরেন সে যদি আপনার হলো খুব কম পরিশ্রমের কাজ করেন, সেডেন্টারি লাইফস্টাইল বসে আছেন। এই মানুষ যদি বসে সারাদিন খান, এই মানুষের ডায়াবেটিস হওয়াটা ঝুঁকি অনেক বেশি। কারণ তার হুম, হুম, শরীরের ওজন বাড়তে থাকবে একসময় গিয়ে। স্থূলতা চলে আসবে বডিতে। তার আপনার হলো মেটাবলিক রেটটা কমে যাবে। ফলে এই রোগীটা আপনার দেখা যাবে কি তার ডায়াবেটিক আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অনেক বেড়ে যায়। এখন যখন আমাদের এর সাথে যখন আমাদের সাথে দেখবেন আপনার বাজারে ফাস্ট ফুডের আধিক্য চলে এসছে। হুম, হুম, আপনার কাছে খুব সহজেই আপনি ঘরে বসে অর্ডার করে খাবারগুলো পাচ্ছেন। পরিশ্রম করতে হচ্ছে না। হুম, ফলে এই খাবারগুলো যখন আপনি বাসায় রান্না করতে হচ্ছে না, রেডি টু কুক খাবার হাতের কাছে পেয়ে যাচ্ছেন এবং আপনি কোনো পরিশ্রমই করছেন না। তো স্বাভাবিকতই আপনার ডায়াবেটিস ঝুঁকিতে বাড়ছে। আমি মনে করি বর্তমান যুগে এসে যে আমরা আসলে যে অনেকটাই যে ঘরকুনো হয়ে গেছি, ঘরে বসে কাজ করতে চাচ্ছি। যেটা করি সেটা এক জায়গায় বসে থাকি। ডিভাইসের প্রতি আসক্তি হয়ে গেছে, এক জায়গায় বসে আছি। আপনার হলো দেখা যায় যে আগের মতো ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কমে গেছে। মাঠে একদমই। একদম মাঠের ময়দানে কাজ কমে গেছে। এখন দেখবেন যে জমিগুলোতে চাষ অনেক কমে যাচ্ছে। আপনার প্রযুক্তির ব্যবহারের সাথে সাথে মানুষ তার নিজেকে ব্যবহার থেকে সরিয়ে নিয়েছে। হুম, হুম। বাচ্চারা আজকাল মাঠে খেলার সুযোগ পায় না। তো এগুলো আসলে ডায়াবেটিস ঝুঁকি বাড়ায়। শুধুমাত্র যে আপনার হলো খাবার-দাবার তা না, পাশাপাশি আমাদের জীবন ব্যবস্থা আসলে একটা বড় একটা কারণ ডায়াবেটিস বেড়ে যাওয়ার। স্যার, যেহেতু জীবনযাত্রার মানের কথাই আসলো, স্যার জীবনযাত্রার মানে কি পরিবর্তন আনলে ডায়াবেটিক রোগীদের জন্য সেটা ভালো হবে? ডায়াবেটিস সম্পর্কে আমাদের বাংলাদেশ ডায়াবেটিস সোসাইটি একটা শব্দ ইউজ করে, শৃঙ্খলায় জীবন। হুম, হুম, তো ডিসিপ্লিন হুম, বা শৃঙ্খলার আসলে কোনো বিকল্প নাই। আপনি প্রতিদিন সকালে নিয়ম করে উঠবেন,
প্রতিদিন সকালে নিয়ম করে আপনার খাবারটাকে মেনটেন করবেন। একজন ডায়াবেটিক রোগী উনি যখন ডায়াবেটিক খাবারটা খাবেন, তার সকালে উনি কোন খাবারটাকে প্রেফার করবেন। যেমন উনি মর্নিংয়ের যে নাস্তা, সকালে যে নাস্তায় উনি চিন্তা করলেন উনি একটু জটিল শর্করা নিলেন, অল্প একটু প্রোটিন নিলেন, ফ্যাটটা অল্প নিলেন। উনি যখন সকালে যখন 11টা নাস্তা করবেন, তখন উনি চিন্তা করলেন যে আমি শুধু কার্বোহাইড্রেট না, আমি ফাইবারের দিকে চলে গেলাম, ফ্রুটসের দিকে চলে গেলাম। দুপুরে আমি একটু করে চিন্তা করলাম, ঠিক আছে আমি একটু প্লেন শর্করা নিলাম, সাথে প্রোটিন ফ্যাট রাখলাম, বিকালে একটু হালকা ফাইবার রাখলাম, রাতের বেলা গিয়ে শর্করাটাকে অ্যাভয়েড করে প্রোটিন আর ফ্যাটটাকে রাখলাম। এই যে একটা 5 বেলা খাবার যে একটা নিয়মিত রুটিন ফলো করা, প্রতিদিন একই টাইমে খাবারগুলো খাওয়ার চেষ্টা করা, পাশাপাশি নিয়মিতভাবে 40 থেকে 45 মিনিট ডেইলি এক্সারসাইজ করার চেষ্টা করা, এবং যে ওষুধটা খাচ্ছেন ডায়াবেটিকের জন্য, মেডিসিনটা নিচ্ছেন, এই মেডিসিনটা আপনার প্রতিদিন একই টাইমে নেওয়ার জন্য অ্যাডভাইস করবেন রোগীদেরকে। আমরা রোগীদেরকে তাই বলি, যখন ওনার টাইমিংটা গড়বড় করে ফেলেন তখন দেখা যায় সুগার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। আমার পরামর্শ থাকবে যে ওনারা যাতে নিয়মিতভাবে এই স্ট্রাকচারটাকে ফলো করেন। স্যার, ডায়াবেটিক রোগীদের জন্য আপনি কি ধরনের ব্যায়াম রেকমেন্ড করেন? ডায়াবেটিক রোগীর জন্য আসলে রোগীর তার নিজের বডি স্ট্রাকচার বেসিসে আসলে ব্যায়ামগুলো আমরা দিয়ে থাকি অনেক সময়, এবং তার কাজের ধরন ভেদে। তার প্রতিদিন যে রোগীটা ধরেন অল্প একটি হালকা অ্যাক্টিভিটিস করে, তার জন্য সে প্রতিদিন অন্তত যদি আধা ঘন্টা বা 40 মিনিট একটানা হাঁটতে পারে। এই হাঁটাটা এমন হতে হবে যে উনি একটানা হেঁটে 45 মিনিট চলে গেলেন, আবার দেখা গেল রিক্সা করে চলে আসলেন বা গাড়ি করে আসলেন। ব্যাপারটা এমন যেন না হয়। ব্যাপারটা এভাবে হবে, উনি 30 মিনিট বা 25 মিনিট একটানা হাঁটলেন, আবার বাকি পরের 25 মিনিটে ওই ওনার যে স্টার্টিং পয়েন্ট ওখানে আবার ব্যাক করলেন, এবং হাঁটাটা এমনভাবে হবে যাতে শরীর থেকে ঘাম পড়ে। এইভাবে যদি ডেইলি এক্সারসাইজ উনি করতে পারেন, একটা নির্দিষ্ট স্টেপ, আমার ধরেন মোটামুটি 8 থেকে 9 হাজার স্টেপ যদি রেগুলারলি যে খুব স্ট্রং স্টেপ দেওয়া যায়, ডায়াবেটিসের কন্ট্রোলে এটা খুব ভালো হেল্প করে। এর পাশাপাশি কেউ যদি বাড়তি কোনো এক্সারসাইজ করতে চায়, যেমন ধরুন অনেকে জিমে যায়, ডায়াবেটিক রোগী জিম করতে পারবে কিনা? অবশ্যই পারবে, কেন পারবেন না? সেক্ষেত্রে ওনার ডায়েটটা উনি একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমরা বলি যে উনার জন্য যে ডায়েটটা ফলো করবেন, উনি এক্সারসাইজের সাথে এক্সট্রা 500 বা 1000 ক্যালোরি অ্যাড করবেন যদি হাই এক্সারসাইজ করে থাকেন। আর যদি লো এক্সারসাইজ থাকে তাহলে সেক্ষেত্রে ওনার ক্যালোরি হবে প্রতিদিন মিনিমাম 1200-1200-র নিচে যেন না যায়, 1200-র উপরে থাকবে, 1200 থেকে বাকি 1400 পর্যন্ত যায়। অনেক সময় বডি ওয়েটের সাথে ডিপেন্ড করে, এটা আসলে আমরা সেট করে দিই। স্যার, অনেক সময় দেখা যায় ডায়াবেটিস রোগীরা আর্থ্রাইটিসেও আক্রান্ত হয়েছেন, হাঁটু এবং কোমরের ব্যথায় অনেক কষ্ট পাচ্ছেন। জি, জি। তাদের জন্য হাঁটাটা খুব একটা শোভনীয় কিছু নয়। তারা কিভাবে ব্যায়ামটা মেনটেন করবেন? এই রোগীগুলো আমরা যেটা অ্যাডভাইস করি যে ওনারা আসলে হাঁটুর প্রবলেমটা অ্যাকচুয়ালি কোন জায়গাটা বের করাটা খুব জরুরি। ওনারা মনে করেন এমনি হাঁটতে পারছেন, এমন হতে পারে ওনার হাঁটুর ক্ষয় আছে, এমন হতে পারে হাঁটুতে হয়তো যে আপনার সাইনোভিয়াল ফ্লুইড আছে, ফ্লুইড কমে গেছে। অনেক এমন সময় হতে পারে যে ওনার হয়তো হাঁটুতে অন্য কোনো ইস্যু ছিল, যেখানে উনি হাঁটতে পারছেন না। প্রথমে আগে ওনাকে এটা বের করতে হবে। উনি একজন ভালো অর্থোপেডিশিয়ান অথবা একজন ভালো ফিজিক্যাল মেডিসিনে যোগাযোগ করতে পারেন। উনি ওনাকে দেখে ওনার হাঁটুটা অ্যাসেস করবেন, হাঁটুর সমস্যা বের করবেন, এবং তার বেসিসে ওনাকে ওনার মেডিসিন লাগলে প্রয়োজনীয় মেডিসিন দিবেন। এবং আমি আশা করি যে অধিকাংশ ক্ষেত্রে রোগীরা যদি প্রপারলি যে একটু ফিজিওথেরাপি নেয়, প্রপারলি নিয়ম মেনটেন করে, তাহলে আর তার হাঁটুর সমস্যাগুলো অনেকটুকু কমে যায়। আর গুরুত্বপূর্ণ পরামর্শ হলো ওজন কমানো। ওজন একটা বড় ফ্যাক্টর হাঁটুর সমস্যার জন্য। যাদের ওজন বেশি থাকবে তাদের হাঁটুর সমস্যা বেশি হবে। ফলে খাবারটা যদি নিয়ন্ত্রণ করা যায়, ওজনটা নিয়ন্ত্রণ করা যায়, তাহলে হাঁটুর সমস্যা অনেকটুকু কমে যায়। স্যার, ফাস্ট ফুড, চকলেট, বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য ডায়াবেটিক রোগীদের উপর কী প্রভাব ফেলে? ফাস্ট ফুড, চকলেট যে খাবারগুলো আছে, ফাস্ট ফুডে দেখবেন প্রচুর পরিমাণে চিজ ইউজ করা হয়। এই চিজটা কিন্তু আপনার হাই ক্যালোরি কন্টেন্ট করে। আমরা বারবার বলি যে আপনার ধরেন একজন মানুষ ওয়েট কমাতে চায়, ডায়াবেটিক পেশেন্ট ওয়েট কমাতে যাচ্ছেন। এখন ওনার ওয়েট কমানোর প্রসেসটা কী হবে? উনি প্রসেসটা করবেন যে উনি যদি প্রতিদিন ওনার খাদ্য তালিকা থেকে 500 থেকে 1000 কিলো ক্যালোরি বাদ দিতে পারেন, তাহলে সপ্তাহে হয়তো উনি 0.5 থেকে 1 কেজি কমাতে পারবেন। এখন উনি যদি প্রতিদিন ফাস্ট ফুডই খান, চকলেটে খান, চিন্তা করেন ঠিক আছে ফাইন, ডার্ক চকলেট আমার শরীরের জন্য আমি খেতে আছি, প্রতিদিন খেয়ে যাচ্ছি। এই ডার্ক চকলেট আল্টিমেটলি কার্বোহাইড্রেট কনভার্ট হয়তো, এগুলো শরীরে আপনার সুগারের লেভেলটা আসলে বাড়াচ্ছে। ফলে ওনার জন্য ওজন কমানোটা ডিফিকাল্ট হয়ে যাবে, এবং উনি যদি ওজন কমাতে না পারেন, সেক্ষেত্রে ডায়াবেটিক ওনার জন্য আরও বড় ঝুঁকিতে ফেলে দিবে, অনেকগুলো সমস্যা তৈরি হচ্ছে। তাই আমি রিকমেন্ড করব, যেহেতু এগুলো হাই গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে, হঠাৎ করে ডায়াবেটিক রোগীর সুগারকে শুট আউট করে, তাই ডায়াবেটিক রোগী আসলে উচিত হবে যে একান্তই যদি প্রয়োজন না পড়ে, তাহলে সেক্ষেত্রে চকলেট জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করা। ফাস্টফুড তো প্রশ্নই ওঠে না, এটা আসলে যেহেতু অনেকগুলো জটিলতা থাকে ফাস্টফুডের ক্ষেত্রে, এগুলো মানা করব। তবে ডায়াবেটিক রোগী যারা ইনসুলিন নেন, তাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ইনসুলিন নেওয়ার কারণে অনেক সময় হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, রক্তে সুগারের পরিমাণ কমে যেতে পারে। হঠাৎ করে যদি রক্তে সুগারের পরিমাণ কমে যায়, তাহলে ইমিডিয়েটলি যদি সুগার বাড়াতে হয়, তাহলে আমার জন্য বেস্ট অপশন হলো যে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স হলো ফুডসগুলো। তখন আপনার সামনে মিষ্টি থাকে, চকলেট থাকে, এটা একমাত্র আপৎকালীন সময়ের জন্য। প্রতিদিন হিসেবে নেওয়াটা খুব বেশি ভালো জিনিস হবে বলে মনে হয় না।
ডায়াবেটিসে আক্রান্ত আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি কোনো পরামর্শ দিতে চান? যাদের ডায়াবেটিস আছে তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন, শৃঙ্খলাযুক্ত জীবনযাপন করবেন। শৃঙ্খলতাই হলো আসলে ডায়াবেটিক নিয়ন্ত্রণের মূল চালিকা। আপনাদেরকে আশাবাদী করতে চাই, আমার কাছে এমন অনেক পরিচিত রোগী আছে যারা 40 বছর ধরে ইনসুলিন নিচ্ছেন। অনেক রোগী আছে আমার বয়সের চেয়ে বেশি রোগী ইনসুলিন নিচ্ছেন। সো ওনারা ভালো আছেন। কিভাবে ভালো আছেন? ওনারা ডিসিপ্লিন মেইনটেইন করছেন, নিয়ম শৃঙ্খলা মেইনটেইন করছেন। আপনারা নিয়ম শৃঙ্খলা মেইনটেইন করবেন, খাদ্য তালিকাকে আপনাদের সীমিত রাখবেন। বাসায় যেটা করতে পারেন, একটা খাদ্য তালিকার চার্ট রেখে দিতে পারেন যে আপনার কোন খাবারে কতটুকু ক্যালোরি আছে এটা হিসাব করবেন। আপনার প্রতিদিনের ক্যালোরি খাবার তালিকা যেন আপনার ডায়াবেটিকের ডক্টরের সাথে পরামর্শক্রমে যে তালিকা আপনাকে দেওয়া হয়েছে, যে ক্যালোরি আপনাকে প্রতিদিনের বরাদ্দ করা হয়েছে তার বেশি যেন না যায়, এটা আপনি নিশ্চিত করবেন। দেখবেন ইনশাআল্লাহ ডায়াবেটিস আপনার জন্য খুব বেশি বড় কোনো ক্ষতিকর কারণ হয়ে আসবে না। ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। ধন্যবাদ ভূষা আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কথায় কথায় আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। পরবর্তীতেও এমন গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আবার আসব, এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পর্দায়।